এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দাদা মারা যাওয়ার 4 দিনের মাথায় মিলাদে তার দ্বিতীয় স্ত্রী ফজিলতুন্নেসা উপস্থিত হলে সেজুতিদের বাড়িতে একটা শোরগোল শুরু হলো। সেজুতির দাদির শামসুন্নাহার সুখ ভুলে বাজ খায় গলায় প্রতিবাদ করলেন, ও মাজিদ, ওই নষ্ট মেয়ে মানুষটাকে চলে যেতে এক্ষুনি। এই শোকের সময় আমি কোনো অশান্তি চাই না। মায়ের উস্কানি হোক বা যাই হোক, সেজুতের বাবা মাজিদুর রহমান লোকলজ্জার ভয় না পেয়ে ভরা মজলিসে হুঙ্কার দিলেন, আপনার সাহস হইল কেমনে আমার বাড়িতে পা দেয়ার? ভদ্রমহিলা একটু ভয় না পেয়ে দৃঢ় স্বরে জবাব দিল, ভুল বললাম মাজেদ, আমি তোমার বাড়িতে না, আমার স্বামীর বাড়িতে আসি। এ বাড়িতে তোমার যতটুকু হক আছে আমারও আমার সন্তানদের অধিকার তার চেয়ে কম নাই। কিসের অধিকার? 20 বছর আগে আব্বা আপনাকে বাড়ি থেকে বাহির কইরা দিছিল নিজে, এখন কোন মুখে ফিরে আসছেন? ফজিলাতুন্নেসা নামধারী মহিলা অদ্ভুত রহস্যময় হাসি দিল, হ্যাঁ ঠিক বলছো, তোমাদের বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সত্যি, কিন্তু উনি মনে হয় দেরিতে হলেও ওনার ভুল বুঝতে পেরেছিল। তাই তো আমাকে এবং আমার সন্তানদের নামে ওনার পুরো সম্পদের অর্ধেক অংশ উইল করে দিয়ে গেছেন। হয়তো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন এভাবে। বলেই ব্যাগ থেকে একটা কাগজ বের করে হাতে নাচালো। গত সপ্তাহেই কুরিয়ারে পেয়েছি এটা। তোমরা বড্ড ভুল করেছ, ভুলে গেছো তোমাদের বাবা তামজিদ উদ্দিনের আরেকটা পরিবার আছে। তার মৃত্যু সংবাদ জানার অধিকার, বাবার কবরে মাটি দেওয়ার অধিকার তাদেরও আছে। স্বামী মারা যাওয়ার 3 দিন পর জানতে পারলাম সে দুনিয়ায় নাই। আমার সন্তানদের কেন তোমরা এই হক থেকে বঞ্চিত করলে? ঘটনার আকস্মিকতায় সকলে হতবাক। মিরাদে আসা অতিথিদের মধ্যেও মৃদু গুঞ্জন উঠল। ফিসফাস শুরু হলো সেজুতের বাবা মাজিদুর রহমান কথা হারিয়েছে। সেজুতে দেখল ছোট চাচা জাহাঙ্গীর মানমুখী হয়ে এগিয়ে গেল। আবার নাটক শুরু করেছেন? আমাদের শান্তি নষ্ট করতে কি জন্য আইছেন এতদিন পরে? আপনার এইসব 2 নম্বরই কাগজ দিয়ে আমাদের ভয় দেখাইয়া লাভ নাই। এই 20 বছরে আব্বা একবারও নিজ মুখে আপনাদের কথা কই নাই, আর আপনি আইছেন সম্পদের ভাগ নিতে। আমি কোনো ভাগ ঠাক নিতে আসিনি। আমার স্বামী স্বেচ্ছায় আমাকে ভাগ দিয়ে গেছে। বিশ্বাস না হলে একজন উকিল ডেকে আনো, সেই না হয় কাগজ পরীক্ষা করে বলুক আমি মিথ্যে বলেছি কিনা। এতটুকু শুনেই সেজুতের দাদির শামসুন্নাহার হাহাকার করে উঠল। ও মাজিদ, ওই নষ্টা বেরিয়ে সব কি কয়? তোর বাপ সত্যি এমন করছে? সারা জীবন কার এত সেবা করলাম গো। বলেই মূর্ছা গেলেন তিনি। বাড়ির অন্দরের মহিলারা ছুটে এসে তাকে ধরল। মায়ের এই কষ্ট সহ্য হলো না সেজুতির বড় চাচা সাজেদুর রহমানের। সে ছুটে এলো ফজিলতুন্নেসার পানে, হাত ধরে টানল। বাইর এখনই, অনেক হইল, আপনার জোড়াজোড়ি আর সহ্য করুম না। নিজের ভালো চাইলে এখনই জানগা। ঠিক সেই সময় থেকে একজন সুদর্শন যুবক এসে ফজিলাতুন্নেসাকে আগলে দাঁড়ালো। যুবকের তামাটে গায়ের রঙের সাথে খাড়া নাক, পুরো অধর আর তীক্ষ্ণ লোচন, ছোট করে ছাটা ঘন ক্যাশরাশি দারুণ মানিয়েছে তাকে। ক্লিন শেভ, গালের নিচের অ্যাডাম অ্যাপেলসের ঘন ঘন ওঠানামা যে কোনো মেয়ের হৃদয়ে ঝড় তুলবে। 5 ফিট 8 ইঞ্চি উচ্চতায়, শরীরে ব্ল্যাক জিন্সের শার্ট, প্যান্টের সাথে ব্রাউন কালারের জুতা জোড়া তার মেজাজের স্বাভাবিক পরিচয় দিচ্ছে যেন। সে সাজেদকে চোখের ইশারা করলো। মুরব্বী, ভদ্র লোকের মতন হাতটা ছেড়ে দেন এখনই। সাজেদ গোয়ারের মতন মাথা নাড়ে। ছাড়ুম না। কি করবি তুই? আর তুই কে আমাদের মাঝে আইসা কথা কস? যা এখান থেকে। হাতটা ছেড়ে না দিলে এখান থেকে যেতে পারছি না যে। ও দিদা, বলো না ওনাকে হাতটা ছেড়ে দিতে। ফজিলাতুন্নেসা সাজেদের দিকে তাকালো। ওকে চিনো নাই এখনো? ও আমার তৌফিকের ছেলে রোজাইফ। আমার হাত ছাড়ো সাজেদ, না হলে এখন এইখানে যা হবে তার জন্য কিন্তু আমাকে কিছু বলতে পারবা না পরে। কি হইব? কিসের টর দেখেন আমারে? আমার বাড়ি উঠানে দাঁড়ায় আমারে হুমকি? ঘটনার পরম্পরায় হয়তো বিহ্বল হয়ে বসে থাকা মাজিদুর রহমান তার পাশে উপস্থিত ছেলেগুলোকে চোখের ইশারা দিতেই ওরা ছুটে এসে ধরতে চাইল সুদর্শন যুবককে। ঠিক তখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে একজনকে কিক এবং অন্যজনকে ঘুষি মেরে দিল যুবকটি। দুজনেই 2 হাত দূরে যে ছিটকে পড়ল। সাজেদুর ঘাবড়ে গেল, তার চোখ কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে দ্রুত ফজিলাতুন্নেসার হাত ছেড়ে দিল।
যুবক ততক্ষণে তার আঙুল দিয়ে তার এলোমেলো চুলগুলো ব্যাক ব্রাশ করে নিয়েছে। শার্টের ফোল্ড করে রাখা হাতা সামান্য কুঁচকে গেছিল, সেটা আস্তে ধীরে ঠিক করে নিল। মিলাদে উপস্থিত উৎসুক পাড়া প্রতিবেশীরা কৌতূহলী নয়নে তাকিয়ে আছে। যুবকটির সেদিকে পাত্তা না দিয়ে বলল, আমার দিদাকে অন্য কেউ ধরলে আমার ভালো লাগে না, গায়ের মধ্যে বিছে ঢুকে যাওয়ার অনুভূতি হয়। তাই এই মুহূর্ত থেকে সাবধান করে দিলাম সকলকে, এরকম ভুল যেন আর না হয় কারো। আমার দিদার থেকে দূরে থাকবেন সবাই। মাজেদুর ভেতরে ভীষণ চমকে গেলেও শান্ত চোখে সবটা দেখলেন। ঘর ভরা মানুষের সামনে আর অপদস্থ হতে চাইল না বিধায় শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে ছোট ভাইকে ডাকলো। জাহাঙ্গীর, উকিল সাহেবকে ফোন করে আসতে বল। জাহাঙ্গীর মাথা দুলিয়ে চলে গেল। যুবকটি তাচ্ছিল্য ভরে হাসল। এতক্ষণে বুদ্ধিমানের মতো কাজ করলেন চাচা যান। এখন তাড়াতাড়ি মিলাদ শেষ করে ফেলুন। এত লোকের মাঝে সম্পদ নিয়ে কথা বলাটা ভালো দেখায় না। ঘরের কথা ঘরে থাকলেই ভালো, কি বলেন? দাঁতে দাঁত চেপে নিঃশব্দে অপমান হজম করলো মাজেদুর। পরবর্তী আধা ঘন্টা মিলাদ আর দোয়ায় কেটে গেল। যদিও বাড়ির সুখের পরিবেশ বদলে গেছে, এতক্ষণে ভেতরে মহিলাদের আশ্বর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল মাজেদুরের। মাথায় চিন্তারা ভিড় করে আছে। তাদের বাবা কি সত্যি সত্যি ওদের অর্ধেক সম্পদ লিখে দিয়েছে? পারিবারিক উকিল শম্ভুনাথ বিশ্বাসের গম্ভীর চেহারা আরও গম্ভীর হলো। হাতের কাগজটা 100% সত্যি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অবাক ব্যাপার হলো, সব কাজ তাকে দিয়ে করালেও এত বড় একটা ব্যাপার তমিজুদ্দিন তাকে লুকিয়ে কেন করলো? বন্ধু তমিজুদ্দিন তার পরামর্শ ব্যতীত একটা কদমও ফেলতো না, সেখানে এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিল? সে অন্য উকিল দিয়ে উইল পরিবর্তন করেছে কেন? মাজেদুর খুক খুক করে কাশলো। কাকা চুপ কইরা আছেন কেন? কিছু কন। এই কাগজ কি সত্য? নড়ে চড়ে বসলো শম্ভুনাথ। কিভাবে কথাগুলো বললে ছেলেগুলো কষ্ট কম হবে তা ভেবে পাচ্ছেন না তিনি। ঘরে উপস্থিত সকলের উপর চোখ বুলিয়ে শম্ভুনাথ বলে উঠল, এই দলিল শতভাগ সত্য। তোমাদের বাবা তজিউমউদ্দিন স্বেচ্ছায় সজ্ঞানে এই উইল করেছেন। অন্তত এখানে যে তারিখ লেখা তাতে তাই বোঝা যায়। তমিজউদ্দিন এই বাড়ির অর্ধেক, মানে ডান দিকের দালান গ্রামের জমির অর্ধেক ফজিলাতুন্নেসা ভাবির নামে করেছে। স্কুলের মালিকানা ও শহরের বাড়ি তৌফিকুর রহমানের ছেলে রুজাইফ ইবনে তৌফিকের নামে দিয়েছে। এখন থেকে এই সব কিছুর মালিকানা তার। এমনকি জমির কোনো দিক কে পাবে সেটাও উল্লেখ করা আছে দলিলে। এর মধ্যে কোনো ঘাবলা নাই মাজেদুর। ঘর জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। জাহাঙ্গীর বলল, মানি না এই উইল। এতদিন সব দেখাশোনা করলাম আমরা, আর আজ একজন উইরা এসে জুইরা বসে সব ভোগ দখল করব। আব্বা এমন অন্যায় কেমনে করলো? আমাদের 3 ভাইয়ের যা দিল তার দ্বিগুণ দিল আর একজনকে। এটা কেমন হিসাব? ভাইজান আপনি চুপ কেন? একবার খালি কন, এই পোলাসহ ওই বেডিরে মাটিতে পুইতা দিই। শম্ভুনাথ বিরক্ত হলেন। জাহাঙ্গীর, কী সব বলতেছিস? সহবত ভুলে গেছিস তোরা? রোজাইফ নামের যুবকটি ঠোঁট বাঁকিয়ে হাসল। সহবত ছিল কবে? তমিজউদ্দিনের অমানুষ অওলাদ সব কটা। ফজিলাতুন্নেসা রোজাইফকে চোখ রাঙানি দিল। শম্ভুনাথের দিকে তাকিয়ে বলল, বলতে দেন দাদা, সম্পদের লোভে কত কিছু করছে ওরা। আজকে সেই সম্পদ হারাতে বসেছে, মাথা তো একটু নষ্ট হবেই। জাহাঙ্গীর তেরে আসতে গেলেই মাজেদুর থামালো। মাথা গরম করিস না জাহাঙ্গীর, বাদ দে। রোজাইফ উঠে দাঁড়ায়। অনেক দূরের পথ পাড়ি দিয়ে আসছি, আমাদের থাকার জায়গা বুঝাই দেন, রেস্ট করব। দিদার বিশ্রামের প্রয়োজন। মাজেদুর চিন্তিত হয়ে ভেতরে গেল। সবাই উৎসুক নয়ন মেলে উঠোনে তাকিয়েছিল। মাজেদুরকে দেখে ভেতরে ঢুকে গেল। শ্যামলী এগিয়ে এলো। ওই পাশে বাচ্চারা থাকে, ওরা কেউ ঘর ছাড়তে রাজি না। সে যদি তো সেই যে ঘরে দৌড় দিছে, তারে বোঝান পারলে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো মাজেদুর। ওইসব ঢং দেখার সময় নেই এখন। সেজুতিরে বলো ওর নিজের জিনিস নিয়ে বামের কাছারি ঘরে আসতে, তাড়াতাড়ি চাও। শ্যামলী মন খারাপ করে বেরিয়ে গেল। সাজেদুর পায়ে পায়ে ভাইয়ের পেছনে দাঁড়ালো।
ভাইজান এমনি মাইনা নিতেছেন? ওরা তো পাইয়া বসবো, ভাববো আমরা ভয় পাইছি। এখন কোনো কথা কবি না কেউ, চুপচাপ থাক। ওই পোলা কি করে জানোস? ঝামেলা করিস না কোনো, নাইলে আমরা বিপদে পড়ুম। সাজেদুর চুপ করে গেল। মাজেদুর ভাইয়ের কাঁধে হাত রাখলো। ধৈর্য ধর, সময় হইল আমি ব্যবস্থা নিব, চিন্তা করিস না। সাজেদুর মাথা দোলালো। আম্মা আমার কত শখের কামরা তুমি জানো, তাও এমন কথা কও কেন? আমি এই ঘর ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। শ্যামলী অসহায় চোখে চাইলো। বাড়াবাড়ি করিস না সেজুতি, তোর বাপে কইছে তোর প্রয়োজনীয় জিনিস নিয়ে কাছারি ঘরে যাইতে। ওরা এখন থেকে এখানে থাকবে। সেজুতি ছল ছল চোখে নিজের হাতের সাজানো কামরার চারিদিকে চোখ বুলালো। ওই যে দরজার সামনে ঝুলানো সুরের ঝংকার তোলা উইন্ড চাইমটা চাচুকে দিয়ে ঢাকা থেকে কিনে আনিয়েছিল। শুভ্র সাদা খাটের সাথে ম্যাটিং ড্রেসিং টেবিল আলমারির সবই এই কামরার শোভা বাড়াতে ব্যবহার করা হয়। দেয়ালে টানানো সুন্দর সুন্দর ওয়ালম্যাট, বারান্দায় মানি প্ল্যান্ট, সবই তো সেজুতির শখের। একটু একটু করে অনেক দিন ধরে মনের মতো করে সাজিয়েছে কামরাটা। এই বিছানায় শুয়ে স্বপ্নের রাজ্যে হারিয়ে যায় সেজুতি। জানালার ধারে পড়ার টেবিলে বসে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে ওপাশের দিঘির দিকে তাকিয়ে থেকে ক্লান্তি দূর করে। নীলা আর কেয়ার কত হিংসে কামরা নিয়ে। আজ কি না কোথাকার কোন ছেলের জন্য তার নিজের সাধের রুমটা বিসর্জন দিতে হবে। শ্যামলী সেজুতির কাপড় আর পরার বইগুলো ব্যাগে ভরে নিয়ে বলল, আমি এগুলো নিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি বাকি জিনিস নিয়ে আয়। তোর বাবা বলছে ওদের সাথে দেখা যেন না হয়। মন খারাপ করিস না মা, ওই রকম রুম তোরে নতুন কইরা বানাই দেবে। কোনো কথাতেই সেজুতি সান্ত্বনা পেল না। তার ভেতরে ভেতরে তীব্র রাগ আর জেদ জন্মায়। বদমাস ছেলেটাকে দেখেছে ও। তখন উপল ভাই আর মিরাজ ভাইকে যেভাবে ফ্লাইং কিক দিল, সে দৃশ্য মনে করে সেজুতির শরীর কেঁপে উঠল। লোকটাকে এত সহজে তার ঘরে বসবাস করতে দেবে না সে। টেবিলের গোপন ড্রয়ার থেকে নিজের জিনিসগুলো বের করলো সে। বিছানায় সুন্দর করে গুছিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় লিপস্টিক দিয়ে লিখলো, সেজুতির কামরা দখলের জন্য একটু সাজাতে পেতে হবে মিস্টার কুংফু পান্ডা। দোতলার দালানটার সামনে দাঁড়িয়ে আছে রুজাইফ। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে পুরো বাড়িটায় একবার চোখ বোলালো। উত্তর দক্ষিণ আর পূর্ব 3 দিকে 3টে পাকা দালান দাঁড়িয়ে। উত্তর আর দক্ষিণের দুটো দোতলা দালান, মাঝের দালানটা একতলা। মাঝখানে বড় উঠোন বরাবর প্রবেশ পথ। পুরো বাড়ির চারপাশে ইটের গাঁথুনি দিয়ে প্রাচীর দেওয়া। তমিজউদ্দিন নামের মানুষটা বেশ রুচিশীল ছিল বোঝা যাচ্ছে। রোজাইফ ফজিলতুন্নেসার দিকে তাকিয়ে চোখ নাচালো। তোমার জামাইটার রুচি তো ভালো মনে হচ্ছে, তো এই রুচিশীল মানুষটা কুরুচিপূর্ণ কাজটা করলো কিভাবে? ফজিলাতুন্নেসা অসন্তোষ প্রকাশ করলো। বাদে রোজাইফ, মৃত মানুষকে নিয়ে খারাপ বোধে নেই। দিদার দিকে তাকিয়ে কাঁধ নাচালো রোজাইফ। তুমিও আজব মানুষ মাইরি। 20 বছর আগের স্বামীর সমালোচনা সইতে পারো না, এত প্রেম নিয়ে দূরে থাকলে কি করে? অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ঘরে প্রবেশ করলো ফজিলাতুন্নেসা। রোজাইফও এলো পিছু পিছু। আচ্ছা সরি, আর বলবো না এসব কথা। ফজিলাতুন্নেসা জবাব দিল না। আলো জ্বালিয়ে ঘরগুলো দেখতে লাগলো। একটা রান্নাঘর, একটা স্টোররুম সহ আরো দুটো কামরা আছে নিচতলায়। মাছের ঘরখানা খাবার ঘর মনে হয়। 12 চেয়ারের বড়সড় একটা টেবিল পাতা আছে। একপাশে সুকেস আর বসার ডিভান, সাথে একটা বড় বেডরুম। প্রাচীন কালের মতো 8 বাই 8 ফিটের ভারী নকশার বড় খাট, পাশে স্টিলের আলমারি, একটা আলনা কাপড় রাখার র্যাক। এই কামরাটা সম্ভবত তামিজউদ্দিনের। তার একটা বড় ছবি ঝুলছে দেয়ালে। ঠিক পাশেই আরেকটা পারিবারিক ছবি, যেখানে তামিজউদ্দিন তার পুরো পরিবার নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় নিয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকলো ফজিলাতুন্নেসা। শামসুন নাহার আর 3 ছেলে বউ বাদে কাউকে চিনতে পারলো না ফজিলাতুন্নেসা। ছবির দিকে তাকিয়ে হাসলো সে। একটা সুখী পরিবারের ছবি। এই ফ্রেমে তারও তো থাকার কথা ছিল। ওপস, ভুল বলল। তারই থাকার কথা ছিল সন্তানদের নিয়ে, কিন্তু সত্যি কথা হলো ওই ফ্রেমে তার জায়গা হয়নি। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঘুরতে রুজাইফের সাথে চোখাচোখি হলো। অস্বস্তি নিয়ে রুজাইফকে দেখলো। ছেলেটা তার দিকে তাকিয়ে আছে অপলক। কি দেখছিস? রুজাইফ জবাব না দিয়ে দেয়ালের ছবিটা একটানে খুলে ফেললো। ফজিলাতুন্নেসা কাপা কাপা গলায় বলল, কি করছিস? রুজাইফ বড় বড় কদমে পা ফেলে বাইরে গেল। দরজায় দাঁড়িয়ে ছবিটা উঠোনে ছুঁড়ে দিল। ফিরে এসে ফজিলাতুন্নেসার হাত ধরল। যে জিনিস কষ্ট দেয় তা ছুঁড়ে ফেলতে দেরি করতে নেই, শুধু যেচে পড়ে কষ্ট কেন পাবে?
ফজিলাতুন নেসার নয়ন আর্দ্র হলো, বলতে চাইলো, মনের মধ্যে যে বসে আছে তাকে কি করে ছুঁড়ে ফেলি? 20 বছরেও তো পারলাম না ছুঁড়ে ফেলতে, উল্টো তার দেওয়া কষ্ট বুকের ভেতর পেরে পুষে বড় করছে। দিদার মনের অবস্থা টের পেয়ে তার হাত ধরে টানলো। চলো উপরের ঘরগুলো দেখে আসি। তুমিও কিন্তু উপরেই থাকবে আমার পাশের ঘরে। আর ফুপু মা আর নাদিরা নাহিয়ানের জন্য ঘর পছন্দ করে নাও। ফজিলাতুন নেসা হাত ছাড়িয়ে নিল। তুই দেখ, আমি এই ঘরেই থাকবো। দিদা, এসব আবেগ কেন দেখাচ্ছ? বোঝা যাচ্ছে উনি এই ঘরে থাকতেন। ওনার ঘরে কেন থাকবে তুমি? জীবিত থাকতে তো তার জীবন থেকে সরিয়ে দিয়েছে। ফজিলাতুন নেসা হাসলো। আরও দুটো দালান থাকতে এই দালানটাই কেন আমার নামে দিল বুঝতে পারছি না। মানুষটা চেয়েছে তার মৃত্যুর পরে আমি থাকি তার ঘরে। রোজায়েফ রেগে গেল। ওই হিপোক্রেট লোকটা কি চেয়েছে তা জানতে চাই না আমি। বারবার তার উদাহরণ দিও না আমাকে। ফজিলাতুন নেসা বিছানায় বসলো, ক্লান্ত স্বরে বলল, তুই যা, উপরে কোনো ঘরে থাকবি দেখে পছন্দ কর। নিমাকে ফোন করে জানিয়ে দে আমরা পৌঁছেছি, নয়তো ওরা টেনশন করবে। আচ্ছা, আর খাবারের চিন্তা করো না। আমার অফিস সহকারী চলে আসবে খাবার নিয়ে, আমি ফোন করে দিয়েছি। ফজিলাতুন নেসা বিছানায় গা এলিয়ে দিল। তার বড্ড ক্লান্ত লাগছে। দীর্ঘদিন পর স্বামীর ভিটে ফেরা, কিন্তু মনের আনন্দের লেশ মাত্র নেই। যে জায়গাটা তারে ছিল সেটা ফিরে পেতে মূল্যটা কি একটু চুকাতে হলো না? পেছনের দিকে ফিরে তাকালেই কেবলই মরুভূমির শূন্যতা টের পায়। ফজিলাতুন নেসার ভাঙাচোরা বুকটা কি এই পাওয়ার শান্তি পাবে? দক্ষিণের দোতলার কাচারি ঘরে তখন মিটিং বসেছে। শামসুন নাহারকে ঘিরে তার 3 ছেলে, তাদের ছেলে মেয়ে সকলেই এই মিটিংয়ে উপস্থিত আছে। মাজেদ নর্ম স্বরে জানতে চাইল, মা আব্বা এমন কিছু করবে তা আমি কি একবারও বলছি আপনাকে? শামসুন নাহার মাথা নাড়ল। কইলে কি আর এত বড় একটা আকাম করতে দেই? ঘুণাক্ষরেও টের পাই নাই মানুষটার মনে কি চলতেছে। মাজেদ নীরব রইল। সাজেদের বউ লাকি টিপ্পনি কাটল, বোঝা যাইতেছে আব্বার ওই বউয়ের প্রতি খুব টান আছিল। শামসুন নাহার অগ্নিশর্মা হয়ে মেছো বউকে দেখল। জাহাঙ্গীর অস্থির পায়চারি করতে করতে থামল। স্কুলটা আব্বা ওই পোলার নামে দিল কেন? এত কষ্ট করে ওই স্কুল আধা সরকারি করলাম, এখন ওই 2 দিনের পোলাইয়া মাতুক বাড়ি করবো? আমি মানুম না ভাইজান। মাজেদ কি বলবে ভেবে পেল না। এমন পরিস্থিতি তাদের জীবনে আসবে কখনো ভাবেনি। মাজেদের বড় ছেলে উপল, যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে জানতে চাইল, আব্বা যদি কিছু মনে না করেন আমাদের একটু বিস্তারিত বলেন। আমরা ভাই বোনেরা কেউই ওনাদের বিষয়ে কিছু জানি না। মাজেদের সাথে চোখাচোখি হলো শ্যামলীর। সে সবাইকে তাড়া দিল, তোরা তোদের ঘরে যা, তোদের সাথে এইসব নিয়ে আলোচনা করার সময় হয় নাই এখনো। সে যদি ফুস করে উঠল, কিন্তু আমরা থাকবো কোথায়? আমাদের ঘর তো দখল হয়ে গেল। তুমি আপাতত নীলা আর কেয়ার সাথে রুম শেয়ার করো। ও পাশের ঘরের কাজ শুরু করব কালই। ওপল তার মেরাজ কাচারি ঘরে থাকুক আপাতত। তোর কোনো আপত্তি আছে সাজেদ? না ভাইজান, আপত্তি থাকবে কেন? আমি আর শ্যামলী জাহাঙ্গীরের ঘরের ছোট্ট রুমটাতে থাকবো আপাতত। ভাইজান, আপনারা কি ওই ছোট ঘরে থাকতে পারবেন? আমাদের ঘরে থাইকেন না হয়। জাহাঙ্গীরের বউ খুকু বলল। মাজেদুর মাথা নাড়ে, না, কারো সমস্যা করা পছন্দ না আমার। দোতলার ঘর করা পর্যন্ত একটু কষ্ট করব আমরা। বাচ্চাদের দিকে তাকিয়ে আদেশ দিল, তোমরা এখন নিজেদের ঘরে যাও। বিকেল থেকে একের পর এক কাহিনী চলতেছে। আর শোনো, ওদের সাথে কেউ আগ বাড়ায়া কথা কবা না। সব বিষয়ে সুরা না পাওয়া পর্যন্ত কোনো ঝামেলা চাই না আমি। সেজুতিরা মাথা দুলিয়ে সায় দিয়ে ঘর ছাড়লো। বাচ্চারা চলে যাওয়ার পর খুকু বলল, ভাইজান, ওনাদের জন্য কি খাবারের আয়োজন করব? মাজেদুর মায়ের দিকে তাকালো। শামসুন নাহার গোমরা মুখে বসে আছে নিশ্চুপ। তার ইচ্ছে ছিল মানুষ দুটোর খাওয়ার দায়িত্ব নিতে। তাদের বাড়িতে অতিথির কদর করার সুনাম আছে, কিন্তু মায়ের মুখের ভাব দেখে আর কিছু বলার সাহস হলো না। থাক, বাদ দাও। ওরা নিজেদের ব্যবস্থা নিজেরা করুক। বেশি আধিক্যতা করলে আবার ভাববে আমরা ভয় ওদের সাথে মিলেমিশ করতে চাচ্ছি। আমরা তাইলে রাতের খাওয়ার আয়োজন করি। শ্যামলী বেরিয়ে গেল, তার পিছু পিছু লাকি আর খুকু। ওই পোলা কি যেমন নাম কইল?
মাজেদের কথার প্রত্যুত্তরে সাজেদ জবাব দিল, ওর সম্পর্কে একটু খোঁজ নে, কি কাম করে জানার চেষ্টা কর। মাজেদ আর চোখে শামসুন নাহারকে দেখল, তখনও সেভাবেই বসে আছে। জাহাঙ্গীর মার কাছে এগিয়ে গেল, মাকে জড়িয়ে ধরতে শামসুন নাহার ঝড় করে কেঁদে দিল। তোর বাপ সারা জীবন ওই বেটির দিকে ঝুলছিল, বড় বউ ছিলাম আমি, তাও তার কাছে আমার মূল্য ছিল দুয়ানা। যে ঘরে 55 বছর তার সাথে কাটালাম, সেই ঘরে সে দিয়ে গেল আরেকজনকে। মরে যাইতে যাইতে বুড়া ওই মাতারিকে আমার চাইতে বেশি সম্মান দিয়ে গেল। দোতলায় মাঝে একটা বসার ঘর বাদে চারদিকে মোট 4টা শোবার ঘর। ঘরগুলো বেশ গোছানো আর টিপটপ। ঘুরে ঘুরে দেখছিল রুজাইফ, চেহারায় সন্তুষ্টির চিহ্ন। ফুপু মায়ের থাকার অসুবিধে হবে না, নাদিরা নাহিয়া নিশ্চিত খুব খুশি হবে। ওদের কতদিনের ইচ্ছা গ্রাম দেখার, গ্রামে থাকবে শুনে দুই ভাই বোন খুশিতে আটখানা হয়ে গেছিল। এখন শহরের সুযোগ সুবিধায় গ্রামে থাকার ব্যবস্থা দেখে দুজন খুশিতে লাফাবে নিশ্চিত ভেবে নিজের মনে হাসলো রুজাইফ। এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে একদম কোনার দিকের কামরা এসে থমকে গেল সে। পুরো ঘরটা যেন এক খণ্ড তুষার ঘর, সবকিছু সাদা ওই ঘরের। নিজের অজান্তে মুগ্ধ নয়নে সবকিছু দেখল সে। বোঝা যাচ্ছে এই ঘরের বাসিন্দা একজন মেয়ে এবং সে খুব যত্ন নিয়ে ঘরটা সাজিয়েছে। দেয়ালে টানানো ছোট ছোট হ্যান্ডিক্রাফট দেখে মন জোড়ালো। হুট করে ভেসে আসা উইন্ডচাইল্ডের টুংটাং আওয়াজটা কানে দারুণ লাগলো। রুজাইফ পায়ে পায়ে বারান্দায় এগোলো। মানি প্ল্যান্টের ঝাড় দেখে থাম খালো। সুন্দর নকশা করে মানি প্ল্যান্টগুলো গ্রিলের সাথে জড়িয়ে আছে। নিচে মেঝেতে 3টি গোলাপের চারা শোভা পাচ্ছে, যাতে 3 রঙা 3টি গোলাপ ফুল ফুটে আছে। রুজাইফ ফুল খুব ভালোবাসে এমন না, তবে কেন যেন আজ ভালো লাগলো। বিক্ষিপ্ত মনটা শান্ত হয়ে যাচ্ছে অকারণে। সে ঘরে ফিরে এলো। শুভ্র সুন্দর বিছানাটা দেখে চোখে ঘুম জড়িয়ে এলো। বুঝলো কাল থেকে ছুটে চলা ক্লান্ত শরীর বিশ্রাম চাইছে। কিছু না ভেবে বিছানায় গা এলিয়ে দিল রুজাইফ। নরম গদিতে গা ডুবিয়ে গেল সহসায়। ঘুমের আতলে হারিয়ে যেতে যেতে আচমকা উঠে বসলো রুজাইফ। শরীর চলে অসম্ভব চুলকানি শুরু হয়েছে, কেমন যেন লাগছে। রুজাইফ পাগলের মতো চুলকাতে শুরু করলো 2 হাত, গলা, ঘাড়। মুছে পেল না আচমকা কি হলো তার। এভাবে চুলকানোর মানেটা কি? মিনিটের মধ্যে গলা আর হাতের চামড়া উঠে জায়গায় জায়গায় জখম হলো। দ্রুত কাপড় ছেড়ে পাশের ওয়াশরুমে ঢুকলো। ঠান্ডা জলে স্নান করলো আধা ঘন্টা ধরে, তবু জ্বালা কমল না। অসহ্য বোধ হলো রুজাইফের। এর প্রতিকার কি? পাগলের মতো আধ ভেজা হয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। কি মনে করে বিছানার চাদরটা তীক্ষ্ণ নজরে পরীক্ষা করলো দূর থেকে। তেমন কিছু চোখে পড়লো না, কিছু গুঁড়ো ময়লা ছাড়া। চুলকানি জারি তখনও। পাগলের মতো গায়ে পড়ার কিছু খুঁজতে লাগলো। খুঁজতে গিয়ে আয়নায় নজর গেল তার। লাল লিপস্টিক দিয়ে লেখা বাক্যটা পড়লো বার কয়েক। বুঝলো এই বিছানাটায় যত নষ্টের গুঁড়া। নিশ্চয়ই কিছু ছিটানো আছে বিছানায়, যার দরুন এই ইচিং শুরু হয়েছে। আগের বাসিন্দা তার জায়গায় ছাড়তে নারাজ ছিল, এটা স্পষ্ট বুঝিয়ে দিল বার্তা দিয়ে। রাখতে যেও শব্দ করে হেসে দিল রুজাইফ। নেহাতি বাচ্চা মেয়ে আচরণ করা মানুষটাকে দেখতে মন চাইছে। মেয়েটা নিশ্চয়ই তমিজুদ্দিনের আদরের নাতনি হবে। দাঁতে দাঁত চেপে হাসি থামালো রুজাইফ। ভাবছে সামান্য রুমের মায়া যে ত্যাগ করতে পারে না, সে কি জানে রুজাইফ চাইলে তাদের বাসস্থানটাই কেড়ে নিতে পারে। সে যদি কেয়াদের কামরাটা দেখলো, ওর কামরার মতো সাজানো গোছানো না হলেও একেবারে খারাপ না। একটা পড়ার টেবিল, 2টো চেয়ার, 2টো আলমারি আর বড় সড়ো একটা খাট। বিছানাটা বেশ বড়, 3 জন একসাথে শুতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু সমস্যা আসলে সেজুতির। সব সময় একা শুয়ে অভ্যস্ত বলে কারো সাথে বেড শেয়ার করতে পারে না। তাছাড়া একা থাকার অভ্যাস হয়ে গেছে। নীরব পরিবেশ না পেলে তার পড়ালেখা, ঘুম কোনোটাই হয় না। মন খারাপ করে শুয়ে পড়ল সেজুতি। নীলা আর কেয়া উৎসুক দৃষ্টিতে সেজুতিকে দেখলো। তাদের 2 বোনের খুব মজা লাগছে সেজুতিকে দেখে। সেজুতি সবার থেকে আলাদা। বোনদের মধ্যে একটু কম সুন্দর হলেও পড়ালেখায় ভালো। একা আর নিজের মতো থেকে অভ্যস্ত। কারোর সাথে পাছে থাকে না, অন্যায় দেখলে ছাড়ে না, মুখের উপর ঠুস ঠাস কথা বলে দেয়। অমন স্বভাবের কারণে সবাইকে মুড়ি ভাবে। সেই সেজুতির এখন ওদের সাথে থাকতে হবে ভেবে 2 বোন আনন্দে আটখানা। ওরা দুজন দুজনকে খোঁচা দিল, চোখের ইশারায় ভাব বিনিময় করলো। কেয়া মানা করার ভঙ্গি করতেই নীলা মুখ ভ্যাংচাই। সে যদি পুরো দৃশ্য দেখলো কিন্তু রাগ করলো না। ও জানে 2 জন মিলে এখন সুযোগ পেয়ে ওকে হেনস্থা করতে চাইছে। ও চোখ বুজে ঘুমের ভান করতে কেয়া ডাকলো, অপু, তাই বইলা তুমি এত সহজে নিজের ঘর ছাইড়া দিলা? সে যদি ঠোঁট কামড়ে ধরলো। ঠিক এই ভয়টা এতক্ষণ পাচ্ছিল। কিছু বলবে না ভেবে ও অবশেষে মুখ খুললো।
ওই গুন্ডা কুম্ফু পান্ডারে দেখছিস তোরা? দেখছি তো, 2 বোন সমন্বয়ে চিৎকার দিল। আমি রুম না ছাড়লে যদি আব্বাকে কিছু কয় তখন? তুমি ভয় পাইছো বুবু? ওই ব্যাডারে ভয় পাইছো তুমি? নীলা অবাক হলো। সে যদি অস্বস্তি নিয়ে নজর লুকিয়ে মাথা নাড়ে। ওই ব্যাডারে ভয় পাই নাই, ভয় আমার আব্বাকে নিয়ে। তার লগে উল্টা পাল্টা কিছু করলে আমি সইতে পারব না। কেয়া ফিক করে হাসলো। দেখছি তো, 2 বোন সমস্বরে চিৎকার দিল। বুবু, মিশা কত কওকা? তুমি ভয় পাইছো ব্যাটারে। যদি তোমারে তুইলা আসার দেয় এই ডরেই তুমি তাড়াতাড়ি ঘর ছাড়ছো। এখনই এমনই হয় বুবু। ওই ঘর নিয়ে তোমার বড়ি দেমাক আসিল। এখন দেখো আমাকে ঘরে থাকা লাগতেছে তোমার। সে যদি মেজাজ খারাপ করে চেঁচিয়ে উঠল। আমাকে দেখাইছি আমি তোগো বইতে দেই নাই, আমার ঘরে তোরা খাওয়াস নাই। আমি হিংসা করছি কোনোদিন? হ্যাঁ, এমন কথা কইলি কেমনে? 2 বোন মুখ কাঁচামাচু করলো। সে যদি রাগকে তারা বড্ড ভয় পায়। রেগে গেলে এই মেয়ে বাড়ি মাথায় তুলে। পরিস্থিতি সামলাতে নীলা মিনমিন করলো। কথার কথা বাদ দাও বুবু, ও সব সময় উল্টা পাল্টা বকে। রাগ কইরো না আর। সেজুদের মেজাজ তাতে ঠান্ডা হলো না মোটেও। বিক্ষিপ্ত মনে বসে রইল চুপচাপ। কেউ হাল ছাড়লো না সেজুদের সাথে কথা বলতে। বুবু, যাই কও না কেন, ব্যাটে কিন্তু স্মার্ট আছে। কাপড় চোপড় দেখছো, তারে পুরাই সাহেব সাহেব লাগতেছিল। সে যদি এবার রাগত্ব নয়নে তাকালো। পছন্দ হয়েছে তো যা তাইলে বেড়ার লগে প্রেম কর। নীলা মুখ কুচকে বলল, করা যায়, খারাপ হইব না বুবু। তুই তো তাই কবি। পড়ালেখা তো তোর মগজে ঢুকে না। 3 রাত খালি সাজন গোজন। বড় আব্বাকে কমু তোরে যেন বিয়া দিয়া দেয়। সে যদি কাঁচা কাটা স্বরে কথাগুলো বলতে নীলা চুপসে গেল। আমার সাথে তোমার কিসের শত্রুতা বুবু? সব সময় এমন কথা কওকা। যেই কাম আমি পারি না সেইটা খটা দাওকা। পড়ালেখা ভালো লাগে না আমার, তো আমি কি করব? সবাই কি তোমার মতো বিদ্বান হইব? সে যদি জবাব না দিয়ে উঠে বারান্দায় এসে দাঁড়ালো। বুকের ভেতর জ্বালা করছে তার। এই জ্বালা কমবে কিভাবে? আনমনির সামনে দোতলায় দৃষ্টিপাত করলো। নিজের কামরাটা ভীষণ মিস করছে। ওদের পুরো বাড়িতে আলো জ্বলছে, বাতি জ্বলছে তার রুমেও। ওই তো তার প্রিয় কামরাটা দেখা যাচ্ছে। আবছায়া ভাবে উইন্ড চাইমটাকে দুলতে দেখলো। চোখ বুজে সুরেলা আওয়াজ অনুভব করার চেষ্টা করে আবার তাকালো। তাকে থাকতে থাকতে ঠোঁটের কোণে হাসি চলে এলো সেজতির। কুম্ফু পান্ডা কি সুস্থ আছে? গা চুলকাচ্ছে না তার? বেড়া আছে কই এখন? জাহাঙ্গীর ঘরে আসতে খুকু তাকে ধরলো। শুনছেন, একটা কথা কইতাম। কও। বিক্ষিপ্ত মেজাজে উত্তর দিল জাহাঙ্গীর। ভাইজান উপরের দিকে বাড়ি বানাইয়া থাকবে, এতে আপনার কি মত? জাহাঙ্গীর চকিতে চাইলো। মানে কি কইতে চাও? ঝইরা কইসো। মিনমিনা কথা পছন্দ না আমার। খুকু আমতা আমতা করে ঠুক গেল। আব্বা বলছিল ডাইন দিকের দোতলা বড় ভাইয়ের, বাম দিকেরটা মেজু ভাইয়ের, আর মাঝখানেরটা আমাগর। এখন বড় ভাইয়েরটা আব্বা ওই পক্ষরে দিলে সেইটা কার্তুস, তাতে আমরা কেন কষ্ট করব? তাছাড়া ধরেন আগে বড় ভাই স্কুল চালাইতো, মেজু ভাই যেন ইটের বাটা দেখতো, আর আপনি জমি জামা দেখতেন। এখন বড় ভাইয়ের স্কুলও আব্বা তাগো দিয়া গেছে, তাইলে হে এখন চলবে কেমনে? আর আমাগো বাড়িতে হে কেন বাড়ি করব? আমাগো পোলাপাইনদের ভবিষ্যৎ নাই। এমনিতে আপনাদের দালান একতলা, তারপর এখন বড় ভাইজান থাকবে। আমি কিছু বুঝতেছি না কি হচ্ছে। ভবিষ্যৎ বাগজোয়ারা কেমনে হইব? খুকুর কথায় জাহাঙ্গীরের কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। সত্যি তো, বাসা বাড়ি ভাগ হবে কিভাবে? বহু আগে তাদের বাবা তমিজউদ্দিনের মুখে মুখে বলেছিল ডানেরটা বড় ভাইয়ের, বামেরটা মেঝো ভাইয়ের, আর এই নতুন একতলা তার। মেনে নিয়েছিল জাহাঙ্গীর। এই বছরেই ইটের ভাটার লাভ থেকে তার বাড়ির কাজ ধরার কথা ছিল। এখন তো সব ভেস্তে গেল। কিভাবে কি হবে এখন? খুকু এসে স্বামীর কাছাকাছি বসলো। শুনেন, সব কিছু নতুন কইরা বাক হইলে হোক, আপনি কিন্তু এইবারের এক মালিকানাও ছাড়বেন না। আমাগর 2টা পোলা, একটা মাইয়া, সম্পদ বেশি প্রয়োজন।
তাছাড়া আব্বা সব সময় আপনাদের ঠকাইছে। জমিতে দেখাশোনা কইরা কত টাকা কামাইছেন, তাও তো আব্বা সব নিজে হিসাব নিত। জাহাঙ্গীর বিরক্ত হলো। উল্টাপাল্টা কোষ না তো, হিসাব বড় ভাই মেজো ভাইও দিত। তাছাড়া সংসার বড় ভাই চালাইছে এতদিন, আব্বা তারে ফর্সা করত, দেখা সব দায়িত্ব তারে দিছে। স্কুলও কত সাহায্য আসতো, বড় ভাই কয় টাকা হিসাব দিয়েছে, সে বাড়ির কাজ ধরছে, চাই টাকা পাইবে কই ভাবছেন একবারও? তারে তো আপনারা অন্ধের মতন বিশ্বাস করেন। খুকু স্বামীকে পাঠ পড়িয়ে যায়, যেভাবেই হোক এ বাড়িতে কোনো অংশীদার উঠতে দেবে না সে, এটা তার একার বাড়ি হবে। এমনিতেই বউ হিসেবে 2 আনা মূল্য নেই তার, মূল্য সে চায়ও না, খালি সাথের বাড়িটা নিজের থাক। সে ফিসফিস করলো, বড় ভাই একবার বাড়ি কইরে উঠলে গেলে আর তারে নামানো যাইতো না। আপনি তার লগে কথা কোন তাড়াতাড়ি, সে অন্য কোনোখানে বাড়ি করুক, জমি তো কম নাই আব্বার। জাহাঙ্গীর অবাক হয়ে খুকুকে দেখলো। কই বাড়ি করব? আমরা 3 ভাই এক সীমানায় থাকছি সারা জীবন, এখন বাড়ি করতে হইলে তো সীমানার বাইরে যাওয়া লাগবে। এটা কেমনে দেখাইব? এলাকার আমরা মান্যগণ্য মানুষ, বড় ভাই স্কুলের হেডমাস্টার, তার একটা সম্মান আছে না? তাছাড়া আব্বা চেয়ারম্যান আছিল, তার 3 পোলা, আমরা একসাথে মিলামেশা থাকমু, এটাই স্বাভাবিক। যা খুশি তা কবি না কইলাম। ভয় পেলেও দমে গেল না খুকু, সে নিজের কথায় অটল রইল। এত কিছু জানি না আমি, যা খুশি করেন, খালি এই বাড়ির কোনো বাঘ হইতে দিমু না। নিজের শখ কইরা বাড়ি বানাইছেন, এখন অন্য কাউরে এর বাঘ দিয়েন না। আমার লাগিয়া না করলেন, অন্তত নিজের পোলা মাইয়ার লাগিয়া চিন্তা করেন। রাখতে যেও রাখলো না জাহাঙ্গীর, খুকুর কথা ফেলে দেওয়ার মতো না, তাই প্রতিবাদ করলো না। কিন্তু বড় ভাইকে মানা করবে কি করে? সে তো কাল থেকে মিস্ত্রি লাগানোর কথা বলল। অন্যমনস্ক জাহাঙ্গীর রুম থেকে বেরোতে গিয়ে চমকে গেল। মাজেদুর আর শ্যামলী দাঁড়িয়ে আছে সামনে, দুজনকে হয়তো বিহব্বল দেখাচ্ছে। 3 জন মানুষই অপ্রস্তুত হয়ে একে অপরকে দেখে যায়, কারো মুখে কথা আসে না। একে অবস্থা তোর, ভিজে গেছিস কি করে? আর এগুলো কি করে হলো? ফজিলাতুন্নেসা আর্তনাদ করে উঠল। রুজাইফ দাঁত মুখ খিচে বলল, তুমি কি ভেবেছিলে ওরা আমাদের সাদরে বরণ করবে, ফুলের বিছানা করে রাখবে? এত বছর বনবাসে কাটিয়েও বোঝনি ওরা কেমন? শোনো দিদা, ওদের আমি কঠিন শিক্ষা দেব, তুমি কিন্তু দয়া করে কোনো বাধা দেবে না। ওরা যে পাপ করেছিল সেই পাপের সাজা দিতে আমি এবার ন্যায় অন্যায় দেখব না, বলে দিচ্ছি আগেই। নাতিকে শান্ত করতেই মাথা দোলালো সে। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে, আগে ভেজা কাপড়টা চেঞ্জ কর, না হলে জ্বরে পড়ে যাবি। তোর লাগেজ কোথায় বল, কাপড় বের করে দিই। গাড়িতেই আছে মনে হয়, দেখি আমি নামিয়ে নিয়ে আসি। ফজিলাতুন্নেসা বাধা দিল, এই অবস্থায় বাইরে যাবে নাকি? ড্রাইভারকে বল, দিয়ে যাবে। নিজের বোকামিতে বিরক্ত হলো রুজাইফ। আসলেই তো, ড্রাইভারকে ফোন করলেই হতো, এতক্ষণ ধরে ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে খামুখাই। সে তাড়াহুড়ো করে রুমে ফিরে গেল। আধা ঘন্টা পর হাফ হাতা গেঞ্জি আর ট্রাউজার পরে পরিপাটি হয়ে নিচে নেমে এলো রুজাইফ। ফজিলাতুন্নেসা ততক্ষণে টেবিলে খাবার গুছিয়ে ফেলেছে। রুজাইফকে দেখে হাসলো। এখানকার ইউএনও তোর বন্ধু নাকি? অনেক খাবার পাঠিয়েছে। রুজাইফ চেয়ার টেনে বসলো। ফজিলাতুন্নেসা প্লেট এগিয়ে দিয়ে নিজে বসলো। রুজাইফ প্লেটে ভাত তুলে নিতে নিতে বলল, বন্ধু না কলিগ, আমিও এখানে কাজ করব, তাই সুসম্পর্ক রাখা জরুরি। এগুলো অফিসিয়াল কার্টেসি দিদা। নিমার সাথে কথা হয়েছে? হয়নি, একটু বিছানায় গড়িয়েছিলাম, তাতেই যা হলো। বাসাটা ওয়াশ করতে হবে, বিছানার চাদর পাল্টাতে পারলে ভালো হতো, না হলে ঘুমানো যাবে না। ওরা বিছানায় কিছু একটা দিয়ে রেখেছে, দেখো আমার শরীরের কি অবস্থা। ফজিলাতুন্নেসা আঁতকে উঠল রুজাইফের ঘাড় আর গলা দেখে। কিসে এ অবস্থা হলো? জানি না, খেয়ে উঠে ফুপুমার সাথে কথা বলবো। ওরা না হয় কদিন পরে আসুক, এদিকটা গুছিয়ে নিতে হবে তো, কাজের লোক ম্যানেজ করা, নাদিয়া নাহিয়ানের স্কুল। ফজিলাতুন্নেসা মাথা নাড়ে। আমি বলি কি, ওরা ওখানেই থাক রজাইফ, মাঝে মাঝে এসে বেরিয়ে যাবে না হয়, কি দরকার এত টানাটানি করার? ওখানে
একা একা কেন থাকবে ফুপুমা? ফুপা আলাভোলা মানুষ, কখন কি করে কে জানে। আর এখানে এত বড় বাড়ি ফাঁকা পড়ে থাকবে। আমি অফিসে গেলে তুমিও তো একা। তাছাড়া সারা জীবন ফুপুমা কষ্ট করেছে, এবার বাবার বাড়িতে একটু আরাম করুক না হয়। আমার চিন্তা শুধু নাদিয়া নাহিয়ানের স্কুল নিয়ে। ফজিলাতুন্নেসার খাওয়া থেমে গেল, তার হাতটা কাঁপছে মৃদু। সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আজকাল হাতের এই অসুখটা বেশ ভোগাচ্ছে তাকে। রোজাইফ খেতে খেতে থেমে গেল। দিদা কিছু একটা ভাবছে, তার চেহারা বিষণ্ণতা ভর করেছে। রোজাইফ চিন্তিত হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। দিদার বাম কাঁধে হাত রেখে ডাকলো, কি ভাবছো দিদা? ফজিলাতুন্নেসা চমকে উঠল, নিশ্চুপ মাথা নাড়ল। রোজাইফ তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে ফিসফিস করলো, তুমি কি ভয় পাচ্ছ দিদা? 20 বছর আগে যা হয়েছিল তা আবার রিপিট হব এমন কিছুর ভয় পাচ্ছ? ফজিলাতুন্নেসা যেন কারেন্টের শক খেলো, এমন তীব্রভাবে কেঁপে উঠল। ফ্যাকাশে রক্তশূন্য চেহারা নিয়ে তাকিয়ে রইল নিষ্পলক। রোজাইফ দিদার বা হাতের উপর হাত রাখলো, শক্ত করে ধরে আশ্বাস দিল, দিদা, সেই দিন আর কখনো ফেরত আসবে না আমাদের জীবনে। যতদিন আমি বেঁচে আছি তোমাদের উপর আঁচ আসতে দেব না। আর এই রোজাইফ সব অন্যায়ের ফয়সালা করবে দিদা। তুমি একটুও ভয় পেও না। যে আগুনে আমরা জ্বলছি প্রতিনিয়ত, সে আগুনে জ্বলে পুড়ে মরবে ওরা। রক্তের সম্পর্কের মান ওরা রাখেনি, আমিও রাখবো না। ফজিলাতুন্নেসা ভীত গলায় অস্ফুটে উচ্চারণ করলো, দাদা ভাই, প্রতিশোধ মারাত্মক নেশা, সব বিনাশ করে দেয়। তুমি ও পথে হেঁটো না। রোজাইফ হাসলো, আমি না হাঁটলে ওরা হাঁটবে দিদা। এখন আর ফিরে আসার পথ নেই যে, হয় মরবো না হয় মারবো। সারা রাত জেগে বসেছিল মাজেদুর। শ্যামলী ম্লান মুখের স্বামীকে সঙ্গ দিয়েছে। শ্যামলী মানুষটার মনের অবস্থা বুঝতে পারছে বেশ। মাজেদুর সঙ্গিনীর দিকে তাকালো, আব্বা মারা যাইতে না যাইতেই এমনি অবস্থা দাঁড়াইব জানতাম না বউ। দুই ভাইরে সবসময় জানের চাইতে বেশি মহব্বত করছি। আইজি সম্পদের জন্য কিছু সময়ের মধ্যেই ওরা আমারে দূরের মানুষ বানাই দিল। শ্যামলী সান্ত্বনা দিল, আহা, খামাখাই মন খারাপ কইরেন না। খুকু তার জায়গায় ঠিকই আছে। সে শখ কইরা ঘর বানাইছে, সেই ঘর আমরা দখল করতে চাইছি। দোষ আমাগই, মনে আর বাপ। আপনি মন খারাপ কইরেন না। মাজেদুরকে দ্বিধান্বিত দেখলো, তুমি কি কও? জাহাঙ্গীরের ঘরের উপর ঘর বানামু না, তাইলে থাকমু কই? এবার শ্যামলীকেও দ্বিধান্বিত দেখায়, কি বলবে খুঁজে পেল না। মাজেদুর মাথা নাড়ে, ডাইনে জায়গা আছে বাড়ি করার, কিন্তু আব্বা তো মনে হয় ওই পাশ পুরোটাই ছোট পক্ষকে দিছে। ওইদিকে জাহাঙ্গীরের আর সাজেদ বাড়ি করার পর তো আর জায়গা নাই। রাস্তার ওই পাড়ার জায়গায় বাড়ি করতে পারি, কিন্তু আম্মা বাইসে থাকতে এই বাড়ির বাইরে যাইতে চাই না আমি। আম্মা তাতে কষ্ট পাইব। সদর দরজার পাশে যেটুকু জায়গা আছে সেটুকুতে করা যায় না? শ্যামলী ফিসফিস করলো। মাজেদুর চিন্তিত হইল, কোন পাশে? সাজেদের বাড়ির পাশে? শ্যামলী মাথা দোলালো। মাজেদুর দাড়িতে হাত বোলালো, ওইখানে তো অল্প জায়গা, ছোট্ট ছোট্ট 2টা রুম হইব কিনা সন্দেহ। আমাগোর সব সময় বড় জায়গায় থাইকা অভ্যাস। পারবা থাকতে অতটুকু জায়গায়? হোক না, যতখানি হয় ততখানি আমরা থাকুন না হয়। আপনি একবার 2 তলা বানানোর প্রস্তুতি নেন। নিচে 2টা রুম আর উপরে 2টা রুম হইলেই হইব আমাগো। নিচে আমরা থাকবো, উপরে ছেলে মেয়েরা। চাইলে 2 তলার পর একটা রুম কইরা দিবেন, উপল থাকবে। আচ্ছা ভাইবা দেহি, কাইলি আমার সাজেদের লাগে আলাপ করমনে, ওরা কি কয় শুনি। মাজেদুর শুয়ে পড়ে পাশ ফিরে। বাকি রাত তারা আর ঘুম আসবে না। শ্যামলী অন্ধকারে স্বামীর মুখপানে তাকিয়ে রইল। যদি মানুষটার মনে কি চলছে কিছু বোঝার উপায় নেই, তবু তাকিয়ে আছে। সে জানতো এমন একদিন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে ভাবেনি। অন্যায় করলে সাজা তো পেতেই হবে, কিন্তু অন্যায় তো তার স্বামী একা করেনি। তাহলে সাজা তার একার ভাগে কেন আসলো? তার সাদা মনে একটাই প্রশ্ন, শ্বশুর আব্বা তাদের ভাগের জিনিসগুলোই কেন ওদের দিয়ে গেল? রোজাইফের ঘুম ভেঙেছে সকাল 7টার দিকে। পাখির কিচিরমিচির শুনে ঘুম চটে গেছে তার উপর জানালার কাজ ভেদ করে সকালের রোদ সরাসরি তার মুখের উপর পড়েছে। ঘুমিয়ে থাকার কোনো উপায় নেই। রোজাইফ ভীষণ বিরক্ত হলো। কাল শরীর এত ক্লান্ত ছিল, ভেবেছিল আজ বেলা পর্যন্ত ঘুমাবে, কিন্তু হলো না। আর মোড়া ভেঙে বিছানা ছাড়ল সে।
উঠে হেঁটে কোনার ঘরটায় উকি দিল। এই সাত সকালে বারান্দা থেকে রোদ এসে ঘরটা আলোকিত করে ফেলেছে। এখন দেখে আরো বেশি মুগ্ধ হলো। যে সাজিয়েছে মনের সবটা শুভ্রতা ঢেলে সাজিয়েছে। রুমও এভাবে সাজানো যায় তা আগে জানতো না রোজাইফ। চাকরি পাওয়ার পর লোকজনের সাথে সখ্যতা বেড়েছে। ধীরে ধীরে বড়লোকি ব্যাপার স্যাপারগুলো জানা হচ্ছে তার। তবে এই কামরার সৌন্দর্য অন্যরকম। দেখলে কেমন যেন শান্তি শান্তি লাগে। দাঁড়িয়ে থেকে ভাবনাগুলো এলোমেলো হলো। হাতের দিকে তাকালো, কালচে দাগ হয়ে গেছে। ভাবলো আজ এই রুমটা পরিষ্কার করার ব্যবস্থা করবে। রাতে মাঝের রুমের একটাতে ঘুমিয়েছিল সে। গায়ের অসহ্য চুলকানিতে আর এই রুমে আসার সাহস হয়নি। রুম পরিষ্কারের ব্যবস্থা করবে ভেবে দ্রুত নিচে নামলো রোজাইফ। নিচে নামতে দেখলো দিদা বসে আছে চেয়ারে, তার পাশে একজন অপরিচিত মহিলা। রোজাইফকে দেখে ডাকলো, তোরা দাদুর বোন হয়। তোর রুমালা দিদা আমার আসার খবর শুনে এসেছে। রোজাইফ হাসলো। গ্রামে খবর এত তাড়াতাড়ি পৌঁছে জানতাম না। রুমেলা একগাল হাসলো। কাইলে বাড়িতে যে কাহিনী হয়েছে তাহন পুরো গ্রাম জানে। তুমি তো হিরো হয়ে গেছো দাদা ভাই। রোজাইফ অবাক হলো। হিরো হওয়ার মতো কি করলাম আমি? রুমেলা তার পান খাওয়া দাঁত বের করে খিলখিল হাসিতে ভেঙে পড়ে। কি করছো পরে টের পাই বাবা জান। এখন আমার পাশে এসে বউ। তোমগুলো এগা খাওন রাইন্দা আনছি। গরম গরম খিচুড়ি আর ডিম রাঁধছি। খাইয়া দাও কি মজা। রোজাইফ মাথা চুলকায়। কিন্তু এখন যে আমার কাজ আছে, বসতে পারবো না। ফজিলাতুন্নেসা রুমালার দিকে তাকালো। রুমালা ভীষণ উৎসাহ নিয়ে তাকিয়ে দেখছে রোজাইফকে। ফজিলাতুন্নেসা বলল, তুই কি আজ অফিসে জয়েন করবি? হ্যাঁ, জয়েন করে চলে আসবো। ঘর বাড়িগুলো ঠিকঠাক করব। ফার্নিচার দেখতে যাব ভাবছিলাম। নাদিয়া নাহিয়ানের জন্য স্কুলের খোঁজ নেব। কাল থেকে আবার ফুল টাইম অফিস করতে হবে। মনোযোগ দিয়ে রোজাইফের কথা শুনলো রুমেলা। উৎসাহী হয়ে বলল, কি কি ঠিক করা লাগবো? আমি কাজের মহিলা দিতে পারো। আর আমার পোলা আছে কার্ডের কাম করে। কি কিনবা তুমি ভাই? ফজিলাতুন্নেসা বলল, রান্নার লোক পাওয়া যাবে রোমেলা। বাসাবাড়ি পরিষ্কার করার লোক সারাদিন রাত থাকবে আমার সাথে। বুঝোই তো আমার বয়স হয়েছে, কাজ করতে পারি না। তুমি একটুও টেনশন নিও না ভাবি। আমি এখনই আবার বাড়িতে যাইতাছি। কামের মানুষ নিয়ে ফেরত আসমো। আর তোমার লগে যদি আমি থাকি তোমার কোনো সমস্যা হইব? রাগ করবা? ফজিলাতুন্নেসা রোজাইফকে দেখলেও সাথে সাথে। রোজাইফের মুখে কোনো অনুভবের প্রকাশ নেই। ফজিলাতুন্নেসা মাথা নাড়ে। তোমার ছেলে মেয়ে রাগ হবে না? আমার কোনো সমস্যা নাই তুমি থাকলে। রুমেলা রোজাইফকে ইশারা করলো। ভাই তো কিছু কয় নাই। রোজাইফ হেসে দিল। আমি কি বলবো, দিদার কথার উপর কথা বলি না আমি। দিদা, আমি হাত মুখ ধুয়ে আসছি, খেয়ে বেরোবো। বলে সে আবার দোতলায় উঠে এলো। কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে সেজুতে। সাথে আছে নীলা আর কেয়া। ওরা যাবে স্কুলে। দুজন যথাক্রমে সপ্তম ও নবম শ্রেণীতে পড়ে। আর সেজুতে এই বছর স্কুল পাশ করে কলেজে উঠেছে। বাড়ি থেকে বেরোতে গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো ওরা। কেয়া ওর স্বভাব সুলভ ভঙ্গিতে উচ্ছ্বসিত হয়ে উঠল। সেজুবু দেখো গাড়ি। সেজুতি আর নীলা কৌতূহলে এগিয়ে এলো। সেজুতি জিজ্ঞেস করলো, কার গাড়ি? আমাদের বাড়িতে তো আগে কেউ গাড়ি নিয়ে আসে নাই। নীলা গলা নামিয়ে বলল, ওই যে বেটা আইছে হ্যারে গাড়ি। কাল রাইতে দেখছিলাম মাত্র একবার গাড়ি থেকে জিনিস নামাইতেছে। সেজুতি দুই কদম এগিয়ে এসে গাড়িটাকে দেখলো ভালো মতো। সাদা রঙের মাইক্রো। সেজুতি গাড়ির চারপাশে ঘুরতে ঘুরতে নীলাকে ডাকলো, তুই ঠিক কইতেছিস তো? গাড়ি ওই বেটার। নীলা ভরকে গেল, মাথা দুলে সায় জানালো, আমি তো তাই দেখলাম। কেন বুবু, কি হয়েছে? সেজুতি দুষ্টু হাসি দিল। কিছু হয় নাই, তয় এখন আইব। কে বুঝতে পারছে না বুবু কি হওয়ার কথা বলছে। সে জানতে চাইলো, কি হওয়ার কথা ক বুবু? সেজুতি কেয়ার দিকে তাকালো। তোর কাছে আলতা আছে, রং আছে না? কেয়া ভয়ে ভয়ে উত্তর দিল, হ আছে তো। দৌড়াইয়া যায়া নিয়ে আয়। নীলা সেজুতির কাছে এসে দাঁড়ালো। কম্পিত কণ্ঠে জানতে চাইলো, তুমি কি করতে চাইতেছো বুবু? চাচা জানলে রাগ হইব। আর ওই বেডা জানলে কি করবে বুবু? সেজুতি গুয়ারের মতো মাথা নাড়ে। কিছুই হইব না, আব্বারে কেউ কিছু কবি না কইলাম। বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছাকাছি আসতেই হতভম্ব হয়ে গেল রোজাইফ।
তিনটি মেয়ে মিলে রং গুলিয়ে পুরো গাড়িতে রং মারছে। পানিতে গুলিয়েও হচ্ছে না, হাত দিয়ে গ্লাসে রং মাখিয়ে দিচ্ছে। সরকারি গাড়ির এই হাল দেখে তেতে উঠল রোজাইফ। তাকে কত টাকা গচ্ছা দিতে হবে ভেবেই মেজাজ চড়ে গেল, চেঁচিয়ে উঠল, এই কি হচ্ছে এখানে? মেয়ে তিনটি কয়েক সেকেন্ডের জন্য থামলো। একটারও চেহারা দেখার উপায় নেই, ওড়না দিয়ে মুখ বাঁধা, শুধু চোখ দেখা যাচ্ছে। জবাব না পেয়ে রোজাইফ এগোলো, আবার জানতে চাইলো, কি হচ্ছে? হ্যাঁ, কি করছো তোমরা? লম্বা মতন মেয়েটা এগিয়ে এলো। কি কইতাছি দেখে না, গাড়ির 12টা বাজাইতাছি। মেয়েটার বেয়াদবি দেখে হতবাক রোজাইফ। বাকি দুজন তখন উৎসাহে বালু তুলছে সামনের বনেটে। রোজাইফ চিৎকার করলো, সরকারি গাড়ি এটা, নষ্ট হলে কঠিন সাজা হবে বলে দিচ্ছি। ছাড়বো না একটাকেও। সরো গাড়ির কাছ থেকে। সরুম না, কি করবেন? কুম্ফু কারাতে কইরা মারবেন আমাদের? হ্যাঁ, আমরাও কিন্তু কম জানি না, দেখবেন। রোজাইফ কিছু বোঝার বা বলার সুযোগ পেল না। তার আগেই এক বালতি রঙিন পানি তার সাদা শার্টে আছড়ে পড়ল। তিনজনের দুনিয়া এক মুহূর্তের জন্য থামলো। তারপরে রোজাইফকে দেখে বাদ ভাঙ্গা হাসিতে ফেটে পড়ল। মাত্র গোসল সেরে পরিপাটি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে রোজাইফ। এখন নিজের দিকে তাকিয়ে স্তম্ভিত হলো। তার সাদা শার্টে হরেক রঙের মেলা বসেছে যেন। মাথা থেকে তখনও ফুটায় ফুটায় পানি গড়িয়ে পড়ছে। দাঁতে দাঁত চেপে জানতে চাইলো, কি হলো এটা? আপনারে গোসল দেওয়াইলাম। আমাদের এলাকার নিয়ম হইল, নতুন কেউ আসলে তার রঙের পানিতে গোসল দিয়া আমন্ত্রণ জানানো হয়। রাগে শরীর জ্বলছে তার। তমিজউদ্দিনের গোটা বংশ শয়তানি বুদ্ধিতে ভরপুর। এই নচ্ছর বদমাশ মেয়েগুলোকে শাস্তা করতে হবে ভেবে বলল, রিয়েলি? আর কোনো নিয়ম নেই? এই যেমন নতুন মানুষটা এলাকার মানুষদের জন্য পাল্টা কিছু করবে, তোমাদের এখানে না থাকলেও আমাদের এলাকায় আছে, কি জানো? সে যদি তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে রোজাইফের দিকে। লোকটা কি চাল চালছে সেটা বোঝার চেষ্টা করছে তার ক্ষুদ্র মস্তিষ্ক। রোজাইফ বাঁকা হাসলো। নতুন মানুষকে নিজেদের চাঁদ মুখ দেখাইতে হয় বলে সেজুতির ওড়না ধরে টান দিল। আচমকা টান লাগায় নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গোল গোল ঘুরতে শুরু করলো সেজুতি। ওর গা থেকে একটু একটু ওড়না সরছিল। ভয়ে ওর শরীর থেকে আত্মা বের হওয়ার উপক্রম। ওড়না পুরোটা খুলে পড়ার আগেই সেজুতি ওড়নার শেষ প্রান্ত আঁকড়ে ধরল, কিন্তু শেষ রক্ষা হলো না। রোজাইফ ওর অবস্থা দেখে বাঁকা হেসে নিজের হাতে থাকা অংশটা ধরে জোরে টান দিতেই সেজুতি উল্টো ঘুরে রোজাইফের বুকে আছড়ে পড়ল। ওর খোপা করা ঘন লম্বা চুলগুলো আছড়ে পড়ল রোজাইফের গায়ে মুখে। রোজাইফের বুকের সাথে লেপ্টে থাকা সেজুতি একবার মুখ তুলে তাকালো। মাত্র তারপরে দিক বেদিক শূন্য হয়ে বাড়ির দিকে ছুটল। চোখের পলকে বাড়ির ভেতরে অদৃশ্য হয়ে গেল। সেজুতির বুকের ভেতরে হৃদযন্ত্র অনবরত ঢুল পিটে যাচ্ছে। রক্তকণিকা ছুটছে তুমুল ব্যাগে। সে একেবারে দোতলার ঘরে এসে থামলো। দরজা আটকে সিটিয়ে দাঁড়িয়ে আছে, দরজায় হেলান দিয়ে। চঞ্চল হৃদয় তুলপার হচ্ছে বেসামাল শ্বাসের গতি। শরীরটা কেঁপে কেঁপে উঠছে অজানা আরো রোমাঞ্চকর অনুভবে। কি হয়ে গেল এসব? চেনা নেই, জানা নেই এমন মানুষের বুকে লেপটে গেল এভাবে। এমনটা তোর শেষ স্বপ্নে ভাবেনি। কি হয় লোকটা তাদের? মানুষটার সাথে সম্পর্কের নাম জানে না এখনো। যতটুকু শুনেছে তাতে মানুষটা তার সৎ চাচাতো ভাই হবে। ভাইয়ের সাথে এমন পরিস্থিতিতে পড়াটা মোটেও সুখকর না। বাবার কানে গেলে কি হবে তা আন্দাজ করা যায়। সে যদি লজ্জার ভয়ে নিজের মধ্যে গুটে গেল। সে কি লোকটার সাথে বারবারই করে ফেলেছে? পরক্ষণে মনকে বুঝতে দিলেও বারবারই করলে বেশ করেছে। লোকটা কেন তাদের দালানটাই দখল করলো? তার পছন্দের ঘরটা কেন কেড়ে নিল? এইটুকু সাজা প্রাপ্য লোকটার? না, এইটুকু না, আরও অনেক সাজা পেতে হবে। যতদিন সে জ্যোতির ঘরটা না ছাড়বে ততদিন পর্যন্ত লোকটাকে ঠিকঠাক শ্বাস নিতেও দেবে না সে। রোজাইফ স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। এক পলকের জন্য চেহারাটা দেখতে পেয়েছিল, চোখ বুঝতেই স্পষ্ট দেখতে পেল মেয়েটাকে। তার কাজল কালো চোখের অপার বিস্ময়, ভয় আর লজ্জার মিশেল ছিল। কে মেয়েটা? সাথে সাথে চোখ খুলে ফেলে রোজাইফ। আড়ষ্ট হয়ে গেল ভেতর ভেতর। তার 30 বছরের জীবনে এমনটা প্রথম হলো। বিক্ষিপ্ত মনে গাড়ির দিকে তাকিয়ে রইল। নীলা আর কেয়া চুপে চুপে পালাতে যেয়ে ধরা খেয়ে গেল তার কাছে। রোজাইফ ডাকলো, তোমরাই বুঝি রত্নপুরের রত্ন, এই জন্য রত্নপুরের এই দশা? কেয়া ঝাঁঝালো উত্তর দিতে গিয়ে বাধা পেল। নীলা ওর হাত ধরে টানলো, আইস স্কুল লেট, চাচা বাড়িতে আয়সা কি করব কে জানে, তাড়াতাড়ি ঘরে চল। বাধ্য হয়ে রোজাইফকে চোখ দিয়ে ভস্ম করে চলে এলো কেয়া। এই লোকটাকে তো পরে দেখে নেবে সে। খুব মুখ চলে এই লোকটার।
মুখ বন্ধের কাজে কে এক্সপার্ট এটা তো আর জানে না লোকটা। তবে সমস্যা নেই, জেনে যাবে শিগগিরই। রোজাইফ নিজেকে দেখলো, এখন আবার গোসল দিতে হবে তাকে। গাড়ির দিকে তাকিয়ে আফসোস হলো, এই গাড়ি পরিষ্কার করতে খবর হয়ে যাবে। রোজাইফ আশেপাশে তাকিয়ে ড্রাইভারকে খুঁজলো। এই ছেলে গাড়ি ফেলে গেছে কোথায়? সে থাকলে নিশ্চয়ই গাড়ির এই হাল হতো না। রোজাইফের ভাবনার মাঝেই ড্রাইভার আজম আলী যেন মাটি ফুঁড়ে উদয় হলো। কাছামাছি হয়ে দাঁড়াতেই রোজাইফ গর্জে উঠল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।